রক্তডাঙ্গা গ্রাম নামটা শুনলেই মানুষের মনে আতঙ্কের ছায়া নেমে আসে। এই গ্রামের রাত যেন ভয় আর রহস্যে মোড়া, কারণ এখানে রাজত্ব করে এক ভয়ঙ্কর অস্তিত্ব, রক্ত পিশাচ। সে আসে চুপিসারে, নিশীথ রাতে, যখন চারপাশ নিস্তব্ধ। তার চোখ দুটো আগুনের মতো জ্বলতে থাকে, তার শ্বাসে মিশে থাকে পচা রক্তের গন্ধ। কেউ যদি তার সামনে পড়ে, তবে তার শরীর থেকে এক ফোঁটা রক্ত আর পাওয়া যায় না। একসময় মানুষ ভেবেছিল রক্ত পিশাচ শেষ হয়ে গেছে, কিন্তু ভুল। সে আবার ফিরেছে, এবার আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। এই গ্রাম কি এবারও তাকে থামাতে পারবে, নাকি পিশাচের রক্তপিপাসু অভিশাপ গ্রামটাকে শেষ করে দেবে? গ্রামের রক্ত পিশাচ। রাত তখন প্রায় 2:30। গ্রামের একেবারে প্রান্তে পুরনো শ্মশান ঘেরা বাঁশবনটার পাশে দিয়ে কেমন একটা শীতল বাতাস বইছিল। চৈতন্য, গ্রামের ডাকাবুকো ছেলে, সেদিন রাতেও একা ফিরছিল পাশের গ্রাম থেকে। তার মুখে একগাল হাসি, হাতে একটা কাচের বোতল, তারই খেয়ে ফিরছে। হঠাৎ বাতাসটা যেন থমকে গেল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। চৈতন্য থমকে দাঁড়ালো। তার মনে হলো কেউ যেন তার পিছু নিচ্ছে। কে আছিস? সামনে আয়। এই ভূত প্রেতের ভয় আমি পাই না, বলে হাঁক দিল। কিন্তু উত্তর এলো না। তার গলার স্বর যেন শূন্যে মিলিয়ে গেল। অন্ধকারটা আরও গাঢ় হয়ে এল। হঠাৎ বাঁশবনের ভেতর থেকে শো শো শব্দে কিছু একটা ছুটে গেল। চৈতন্য মাটিতে বোতল ফেলে দিল, কিন্তু সেও সাহস হারালো না। ভয়ে দেখাস কেন? সামনে আয় তো, দেখি। তার কণ্ঠে এবার একটু কম্পন ছিল। ঠিক সেই মুহূর্তে বাঁশবনের ভেতর থেকে একটা কঙ্কালের মতো পাতলা, রক্ত লাল চোখওয়ালা কিছু একটা বেরিয়ে এলো। তার পুরো শরীরটা যেন শুকনো কাঠের মতো, মুখের চারপাশে রক্ত জমে আছে। সেটা এক লাফে চৈতন্যের কাছে এসে দাঁড়ালো। চৈতন্য আর কথা বলতে পারল না। তুই এত রাতে এখানে কেন? সেই কঙ্কালসার আওয়াজে পিশাচ বলল। তার গলায় ভাঙা কাচের মতো শব্দ। চৈতন্য পেছাতে গিয়ে পা পিছলে পড়ে গেল। কে কে তুমি? সে ফিসফিস করে বলল। আমি এই গ্রামের অভিশাপ। আমি রক্ত পিশাচ। এই গ্রামে যারা অন্যায় করে, তাদের রক্ত আমার কাছে আসে। পিশাচের কথা শেষ হতে না হতেই চৈতন্যের গলায় তীব্র চাপ পড়ল। তার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে গেল। এই গ্রামটার নাম রক্তডাঙ্গা। একসময় এই গ্রাম ছিল শান্ত, নিরিবিলি। কিন্তু প্রায় 100 বছর আগে জমিদার বংশের এক লোক ভীষণ অত্যাচার চালিয়েছিল। তারা গরিবদের সম্পদ কেড়ে নিত, তাদের মেরে ফেলত। একদিন গ্রামের একজন বয়স্ক মানুষ, যার মেয়েকে জমিদারের লোকেরা মেরে ফেলেছিল, বাঁশবনের মাঝে দাঁড়িয়ে অভিশাপ দিয়েছিল, তোমাদের কেউ বাঁচবে না। তোমাদের জন্য এই গ্রাম রক্তে ভেসে যাবে। সেই রাতেই নাকি প্রথম রক্ত পিশাচ দেখা দেয়। সে তখন জমিদার বাড়ির সবাইকে মেরে তাদের রক্ত পান করেছিল। তারপর থেকে এই গ্রামে রাতে কেউ একা বেরোয় না। যাদের পাপে গ্রাম ভারী হয়, তারা পিশাচের শিকার হয়। চৈতন্যের পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের পাশে তার রক্তশূন্য দেহটা খুঁজে পেল। মুখটা বিকৃত হয়ে গেছে, চোখগুলো যেন ভয়ে উল্টে গেছে। গ্রামে হইচই পড়ে গেল। এই পিশাচ আবার ফিরে এসেছে, কেউ কেউ ভয়ে কাঁপতে কাঁপতে বলল। কিন্তু গ্রামের প্রধান, হরিধন দা, এইসব মানতে চাইল না। এইসব বাজে কথা। চৈতন্য হয়তো সাপের কামড়ে মরেছে, আর কিছু নয়। তবে গ্রামের বুড়ো মাতবর, শশী ঠাকুর, বললেন, না হরিধন, আমি জানি এই গ্রামে পিশাচ আছে। এই গ্রামে অনেক পাপ জমেছে। এবার অভিশাপ ফিরে এসেছে। হরিধন তবু বলল, আমাদের তদন্ত করতে হবে। এমনিতে এসব ভূত প্রেতের গল্পে কান দিলে চলবে না। তবে রাতের পর রাত গ্রামের মানুষজন অদ্ভুত আওয়াজ শুনতে শুরু করল। বাঁশবনের দিকে গেলে কুকুরগুলো ভয়ে কুই কুই করে পালিয়ে আসত। বাতাসে একটা পচা রক্তের গন্ধ ভেসে বেরাত। গ্রামের একদল সাহসী ছেলে ঠিক করল, তারা পিশাচের অস্তিত্ব প্রমাণ করবে। তারা লাঠি, টর্চ আর পবিত্র গঙ্গাজল নিয়ে রাতে বাঁশবনে ঢুকল। তাদের মধ্যে ছিল হরিধন দার ছেলে, অমিত, যে নিজেকে গ্রামের সবচেয়ে সাহসী বলে দাবি করত। বাঁশবনের গভীরে পৌঁছে তারা দেখল, মাটিতে তাজা রক্তের দাগ। এটা তো সাপের কিছু হতে পারে, অমিত বলল। কিন্তু দলের অন্যরা জানত, ব্যাপারটা এর চেয়ে বেশি ভয়ঙ্কর। একসময় তারা শুনল, হালকা গোঙানির মতো একটা শব্দ। শব্দটা ধীরে ধীরে তীব্র হয়ে উঠছিল। কেউ আহত হয়েছে, সামনের দিকে চলো, অমিত বলল। তারা এগিয়ে গেল, আর দেখল একটা রক্তমাখা মৃতদেহ গাছে ঝুলছে।
সেই দেহের মুখটা নেই। হঠাৎ পেছনে থেকে কারা যেন ফিসফিস করে বলল, তোমরা কেন এসেছো এখানে? তারা পেছনে ফিরে দেখল সেই রক্ত পিশাচ দাঁড়িয়ে আছে, লম্বা দাঁত, চোখ থেকে যেন আগুন বেরোচ্ছে। তোমরা ফিরে যাও, নইলে তোমাদেরও রক্ত আমি পান করব। পিশাচের আওয়াজে পুরো বনটা যেন কেঁপে উঠল। ছেলেগুলো দৌড়ে পালাতে চাইল, কিন্তু অমিত রয়ে গেল। তুই আমাকে কিছু করতে পারবি না, তোর গল্প আমরা সবার কাছে ফাঁস করব। পিশাচ এক লাফে তার কাছে এল। তুমি আমাকে ফাঁস করবে? তাহলে আগে আমায় শেষ কর। অমিতের হাতে থাকা গঙ্গাজল পিশাচের গায়ে ছুঁড়ে দিতেই সে চিৎকার করে উঠল, তোমরা আমাকে শেষ করতে পারবে না, আমি রক্তে জন্মেছি, রক্তেই থাকব। রক্ত পিশাচের কাহিনী শেষ হয়ে গিয়েছিল, অন্তত গ্রামের মানুষ তাই ভেবেছিল। কিন্তু সত্যিই কি সব শেষ হয়েছিল? 10 বছর পর রক্তডালা গ্রাম আবার শান্ত হয়ে গিয়েছিল। মানুষ রাতে নির্ভয়ে বেরোতো, বাঁশবনের পাশ দিয়ে চলাফেরা করত। তবে কেউ আর সেখানে ঘর বাঁধেনি। সেই জায়গাটায় মন্দির গড়ে ওঠার পর থেকে কেউ আর অত ভাবত না পিশাচের কথা। কিন্তু হঠাৎ একদিন রাতের বেলা, সেদিন ছিল অমাবস্যা, আকাশে চাঁদের আলো নেই, বাতাস ভারী আর স্তব্ধ। পাড়ার হরলাল দা, যে তন্ত্র মন্ত্র চর্চা করত, সে সেদিন শ্মশানের দিকে গিয়েছিল এক পুরনো বিদ্যা পরীক্ষা করতে। তার বিশ্বাস ছিল গ্রামে কোনো অভিশাপ নেই, সবটাই মানুষের ভ্রান্তি। হরলাল একা দাঁড়িয়ে বাঁশবনের পাশে মন্ত্র পড়ছিল। হঠাৎ যেন চারপাশটা কেমন থমথমে হয়ে গেল। বাতাস বন্ধ, আশেপাশের কুকুরগুলোর আর একটাও ডাক নেই। সে টের পেল কেউ তাকে দেখছে। কে? সে গলা চড়িয়ে বলল। একটা চাপা হাসির আওয়াজ শোনা গেল। এত বছর পর আবার কেউ এলো? হরলাল পেছনে তাকিয়ে দেখল এক লম্বা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখ জ্বলজ্বল করছে, মুখের চারপাশে শুকিয়ে যাওয়া রক্ত জমে আছে। রক্ত পিশাচ ফিরে এসেছে। হরলাল পেছাতে লাগল, কিন্তু তার পা যেন জমে গেল মাটিতে। সেই পিশাচ এগিয়ে এসে বলল, তোমরা মনে করেছিলে আমি শেষ হয়ে গেছি? রক্তের অভিশাপ কখনো মরে না। পিশাচ একটা লম্বা হাত বাড়িয়ে দিল, তার নখগুলো ধারালো ছুরির মতো। সে এক ঝটকায় হরলালের গলা চেপে ধরল। আমাকে ছেড়ে দাও। হরলাল কাঁপতে কাঁপতে বলল, তুমি আমাকে জাগাতে এসেছো, তাই তোমাকেই প্রথম উৎসর্গ করতে হবে। পিশাচের কণ্ঠে একটা ভয়ানক রাগ। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখতে পেল হরলালের দেহটা গাছের ডালে ঝুলছে, শরীর থেকে এক ফোঁটাও রক্ত নেই। গ্রামে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ল। এটা আবার সেই পিশাচ। কেউ একজন বলল, তাহলে কি অভিশাপ শেষ হয়নি? গ্রামের রক্ত পিশাচ।